আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ট্র্যাক কোর্সেন নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় ট্র্যাক কোর্সেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ট্র্যাক। এই ট্র্যাক শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেয়া, অর্থাৎ কোনো কিছু অন্তর্ভুক্ত করা, এবং কোর্সেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। তার মানে ট্র্যাক কোর্সেনকে যদি আমরা একসাথে বলি তাহলে হবে প্রশ্ন জুড়ে দেয়া। এটা কোর্সেন করার জন্য আমাদের বেশ কিছু নিয়মাবলীর প্রয়োজন, এবং তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ আমাদের এখানে মোট 19টি অক্সিলারি ভার্ব দেওয়া আছে। অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যে এই অক্সিলারি ভার্বগুলোকে মুখস্থ রাখতে পারবে তার জন্য ট্যাগ কোশ্চেন পানির মতো সহজ। তো আমরা এক নজরে সেই 19টি অক্সিলারি ভার্ব দেখে নেই। প্রথমে দেওয়া আছে এম, ইজ, আর, was, were, has, have, had, shall, should, will, would, can, could, may, might, do, did, does। এই ছিল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অক্সিলারি ভার্ব গুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তোমরা খাতার মধ্যে একটু নোট করে নাও যাতে করে পরবর্তীতে পড়ে নিতে পারো। এছাড়াও আমাদের আরো 4টি অক্সিলারি ভার্ব প্রয়োজন ট্যাগ কোশ্চেন করার জন্য। যেমন এই 4টিকে বলা হয় ট্যাগ ভার্ব। যেমন হচ্ছে অথ টু, অর্থাৎ এই যে অক্সিলারি ভার্ব গুলো আছে এই অক্সিলারি ভার্ব ছাড়াও আমাদের অতিরিক্ত 4টি অক্সিলারি ভার্ব থাকবে, সেটা হচ্ছে অথ টু, যেটাকে ট্যাগ ভার্ব বলা হয়, মাস্ট, ডেয়ার অথবা নিড টু, অর্থাৎ এই 4টি হচ্ছে ট্যাগ ভার্ব, অর্থাৎ যেটা আমরা বেসিক্যালি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমাদেরকে ট্যাগ কোশ্চেনে ভার্ব হিসেবে ব্যবহার করা হয় বিধায় এটাকে ট্যাগ ভার্ব বলা হয়। অর্থাৎ এখানে এই মোট 23টি ট্যাগ কোশ্চেন যার মুখস্থ থাকবে সে অতি সহজে এই ট্যাগ কোশ্চেন গুলো বুঝে ফেলবে। তো আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। এখানে আমাদের বলা আছে, যেমন হচ্ছে হি হ্যাজ ডান দা ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দাও, তাহলেই এক নিমিষে তোমরা এটা বুঝতে পারবে। এখানে বলা আছে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, অর্থাৎ এখানে আমরা একটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হ্যাজ। এই হ্যাজ অক্সিলারি ভার্বটাকে, অর্থাৎ এখানে বাক্যের মধ্যে যেখানে অক্সিলারি ভার্ব থাক না কেন, অর্থাৎ যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা ধরে এখানে বসিয়ে দিব। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে এইখানকার বাক্যের অক্সিলারি ভার্বটাকে ধরে এখানে বসিয়ে দাও। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা কি আছে? হ্যাজ। এই হ্যাজটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে হ্যাজ। আমাদের 2 নাম্বার যে বিষয়টা খেয়াল করতে হবে, আমাদের প্রশ্নের মধ্যে যে বাক্যটি দেওয়া আছে এই বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আমি যদি সহজভাবে বলি, বাক্যের মধ্যে নো অথবা নট, অর্থাৎ নাবোধক কোনো শব্দ আছে কিনা। যদি বাক্যটি নাবোধক হয় তাহলে আমাদের ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ, আর যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে এই ট্যাগটি হবে নেগেটিভ। অর্থাৎ নট না থাকলে আমাদেরকে নট যুক্ত করতে হবে, আর নট থাকলে আমাদেরকে নট বাদ দিতে হবে। তার মানে এখানে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এখানে আমরা কোনো নেগেটিভ মানে নো বা নট জাতীয় কোনো শব্দ পাচ্ছি না। তার মানে আমাদেরকে এখানে নট যোগ করতে হবে। আমাদের নটটা যোগ করতে হবে সংক্ষেপে, অর্থাৎ আমরা এনইউটি এইভাবে নট লিখতে পারবো না, আমাদের সংক্ষেপে নট লিখতে হবে, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি দিয়ে। এবং 3 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এখানে যেই সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টকে এখানে নিয়ে আমাদের বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন শেষ। তার মানে উত্তরটা হবে হ্যাজন্ট হি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দ্বিতীয় উদাহরণের মাধ্যমে বিষয়টা আবার ক্লিয়ার করতেছি। যেমন এখানে আমাদের 2 নম্বর উদাহরণে বলেছে দা বয় ডাজ নট প্লে। এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে। অক্সিলারি ভার্বটা কি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অক্সিলারি ভার্বটা হচ্ছে ডাজ। তো যে অক্সিলারি ভার্বটা আছে এই অক্সিলারি ভার্বটাকে আমরা ধরে এখানে বসিয়ে দিব। তাহলে এখানে আমরা কি লিখবো? ডাজ লিখবো। এখন 2 নাম্বার বিষয়টি হচ্ছে আমাদের বাক্যের মধ্যে নট আছে কি নেই, অর্থাৎ অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে? ডাজ নট। তার মানে এই বাক্যটা হচ্ছে নেগেটিভ। তার মানে নট আছে, তার মানে আমরা নট নেব না। তার মানে এখানে ডাজের পরে নট বসবে না। 2 নাম্বার বিষয় এটা। এবং 3 নাম্বার বিষয় হচ্ছে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে দা বয়, বালক। তাহলে বালক অনুসারে প্রোনাউন আমরা কি নেই?
বালক অনুসারে প্রোনাউন আমরা হি নেই। আর যদি বালিকা হতো তাহলে প্রোনাউন স্বরূপ আমরা কি নিতাম? শি নিতাম। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহার করা হয়, ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করা হয়। তাহলে এটার উত্তর হবে ডাজ হি। 3 নম্বর উদাহরণে আমরা দেখতে পাচ্ছি উই আর প্লেইং ফুটবল। উই আর প্লেইং ফুটবল। এবার তোমরা বলবে যে এখানে অক্সিলারি ভার্বটা কি আছে? এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে আর। তাহলে আমরা এই উক্ত আর অক্সিলারি ভার্বটা আমরা এখানে নিয়ে নিব আর। এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অর্থাৎ এখানে কি কোনো নট যুক্ত আছে? নেই। অতএব এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অতএব আমাদের এখানে কি করতে হবে? নট যুক্ত করতে হবে। অর্থাৎ নটটা আমরা সংক্ষেপে যুক্ত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মাথায় রেখো, নটটা অবশ্যই আমাদের এনঅ্যাপোস্ট্রোফি অর্থাৎ সংক্ষেপে লিখতে হবে। এটা ছিল 2 নাম্বার বিষয়। এবং 3 নাম্বার বিষয় হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আমাদের এখানে প্রোনাউন আকারে দেওয়া আছে উই। আমরা জাস্ট উই শব্দটাকে বসিয়ে দিব। তার মানে উত্তর হবে আরন্ট উই। আরেকটা বিষয়, আমাদের প্রশ্নে সবসময় প্রশ্ন মার্ক থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা থাকবে। অবশ্যই উত্তরে আমাদের প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তো তদ্রূপ ভাবে নিচের এক্সারসাইজ গুলো একটু নিজেরা প্র্যাকটিস করো, দেখো পারো কিনা। 1 মিনিটের মধ্যে প্র্যাকটিস করবে, আমি অবশ্যই উত্তর করে দিব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। যেমন এখানে দেওয়া আছে হাসান ইজ এ ট্রুথফুল বয়। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। তার মানে আমরা এই উক্ত ইজটাকে এখানে ধরে নিব। এখানে আমাদের কোনো নট নাই, তার মানে বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ বিধায় আমরা এখানে কি করব? নট কথাটা যুক্ত করব। আর সাবজেক্ট হচ্ছে হাসান। তো হাসান ছেলে, অর্থাৎ তার প্রোনাউন হিসেবে ব্যবহার করব আমরা হি। তারপরে প্রশ্নে দেওয়া আছে হি ওয়াজ এ স্টুডেন্ট। এখানে অবশ্যই তোমরা অক্সিলারি ভার্বটি চিনতে পেরেছো। এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে ওয়াজ। তার মানে হচ্ছে আমরা ওয়াজ অক্সিলারি ভার্বটা এখানে ব্যবহার করব। এই বাক্যে কোনো নট নাই, বাক্যটা অ্যাফার্মেটিভ। অতএব এখানে আমরা কি করব? নট কথাটা যুক্ত করব। এবং সাবজেক্ট হিসেবে আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে হি। আমরা এখানে এই কথাটি ব্যবহার করব। আশা করি তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নিবে। তারপরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি দে হ্যাভ ব্রট এ ক্যাট। অর্থাৎ এখানে একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সেটা হচ্ছে হ্যাভ। তাহলে এখানে আমরা কি নিব? এই হ্যাভটাকে আমরা এখানে ধরে বসিয়ে নিব। এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে কোনো নট নেই। অতএব আমাদের উত্তরে নট নিতে হবে। আমরা নট নিলাম। আর সাবজেক্ট আকারে দেওয়া আছে এখানে দে, অতএব আমরা এখানে লিখে দিব দে। এই ছিল হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ হ্যাভ নট দে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আই ক্যান ডু ইট। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, অতএব আমরা এখানে ক্যান লিখব। ক্যান। এই বাক্যে কোনো নট নাই, অতএব আমরা নট নিব। অর্থাৎ এখানে খেয়াল করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ ক্যান আলাদা এবং নট আলাদা। তার মানে আমি যদি নট লিখতে যাই তাহলে এখানে 2টা এন হয়ে যাবে। অতএব আমরা 2টা এন লিখবো না, এখানে একটা এন লিখবো, অর্থাৎ ক্যান্ট লিখবো। ক্যানের পর এন যেহেতু দেওয়া আছে, আমাদের অতিরিক্ত লেখার দরকার নেই। অতএব আমরা এন অ্যাপোস্ট্রোফি সরাসরি দিয়ে দিব। তার মানে হচ্ছে ক্যান্ট। আর এখানে সাবজেক্ট আকারে দেওয়া আছে আই, অতএব ক্যান্ট আই। এটা হচ্ছে উত্তর। পরে আমরা দেখতে পাচ্ছি মাই ফ্রেন্ড, আমার বন্ধু আসিফ। আমার বন্ধু আসিফ ইজ এ লায়ার, একজন মিথ্যাবাদী। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমরা অক্সিলারি ভার্বটা নিলাম ইজ। এই বাক্যে নট আছে? নেই। অতএব আমরা এখানে নট যোগ করব। তাহলে ইজন্ট। আর এখানে বলা আছে মাই ফ্রেন্ড আসিফ, অর্থাৎ আমার বন্ধু আসিফ। এখানে আমার বন্ধু মূল সাবজেক্টটা কিন্তু আসিফ, যে আমার বন্ধুকে আসিফ, অর্থাৎ আসিফ ছেলে মানুষ, অর্থাৎ ছেলে অনুসারে তার প্রোনাউন হিসেবে ব্যবহার করবে হি। তার মানে উত্তর হবে ইজন্ট হি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউ মাস্ট গো দেয়ার। এখানে একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সেটা হচ্ছে মাস্ট। অতএব আমরা এই মাস্ট শব্দটাকে এখানে ব্যবহার করব। অর্থাৎ যে অক্সিলারি ভার্ব থাকবে ওই উক্ত অক্সিলারি ভার্বই এখানে নিয়ে আসতে হবে। এবং যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ। তাহলে এই বাক্যটা আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে কোনো নট নেই। অতএব এই বাক্যে আমরা নট কথাটা যুক্ত করব, অর্থাৎ মাস্ট নট। এবং সাবজেক্ট আকারে দেওয়া আছে ইউ, আমরা লিখে দিব এখানে ইউ, অর্থাৎ উত্তরটা হবে মাস্ট নট ইউ। এবং সর্বশেষ উদাহরণের বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইট মে রেইন টুডে। এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে মে। তাহলে আমরা এখানে কি নিব? মে নিব, অর্থাৎ মে নিলাম। এই বাক্যেও নট নাই, অতএব আমাদের নট দিতে হবে।
তার উত্তরটা হবে মে নট। সাবজেক্ট হচ্ছে ইট, অতএব আমরা এখানে বসিয়ে দিব ইট, তার মানে উত্তর হবে মে নট ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, অর্থাৎ আমি কথাটা আবারও রিপিট করছি, এখানে আমাদের তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এক হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ যে অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বটাকে ধরে নিতে হবে। দুই নাম্বার হচ্ছে বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, অর্থাৎ নট থাকলে নট বাদ দিতে হবে, আর নট না থাকলে নট নিতে হবে। আর পরেরটা হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট বসিয়ে দিলেই হবে। এই তিনটা মূল বিষয় মাথায় থাকলেই ট্যাগ কোশ্চেন সবার কাছে পানির মতো সহজ। এবার আমরা চলে যাচ্ছি পরের ধাপে, যেমন উইদাউট অক্সিলারি ভার্ব। আমরা তখন যে উদাহরণগুলো করলাম সেগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব ছিল এবং সেই অক্সিলারি ভার্বগুলো ধরে আমরা শূন্যস্থানে বসিয়ে দিয়েছি। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে এমনও বাক্য থাকবে যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব? যেমন আমরা এখানে 1 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? না, অবশ্যই নেই। অর্থাৎ এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে এখানকার মেইন ভার্ব এবং এ বুক হচ্ছে এখানকার অবজেক্ট। তার মানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আছে, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। কিন্তু আমাদেরকে তো ট্যাগ কোশ্চেন অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করব? তখন ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টেন্স বিবেচনা করব। আমরা কি করব? টেন্স বিবেচনা করব। অর্থাৎ যে বাক্যটা আমাদের দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে সেই বাক্যের টেন্স বিবেচনা করব এবং টেন্স অনুসারে আমরা এখানে অক্সিলারি ভার্ব নিব। যদি বাক্যটা প্রেজেন্ট টেন্স হয়, যদি বাক্যটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া হিসেবে আমরা ডু নিব। যদি বাক্যটা পাস্ট হয়, যদি বাক্যটা পাস্ট হয় তাহলে আমরা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডিড নিব। এই হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। এবং যদি ভার্বের সাথে এস কিংবা ইএস থাকে, যদি ভার্বের সাথে এস এবং ইএস থাকে প্রেজেন্ট টেন্সে, সেক্ষেত্রে আমরা ডাজ বসাবো। তাহলে আমাদের সূত্র অনুসারে কি আসে? হি রিডস এ বুক, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস দেওয়া আছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই এখানে ভার্বের সাথে এস দেওয়া আছে। তো আমাদের কি আছে? যদি কখনো ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে আমরা কি লিখবো? ডাজ। অতএব আমরা এখানে কি লিখবো? ডাজ লিখবো। এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব নেওয়ার পদ্ধতি। এখন আমরা যেহেতু অক্সিলারি ভার্ব নিয়ে ফেলেছি তাহলে আগের সিস্টেমেই করব। বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অর্থাৎ বাক্যটা এখানে অ্যাফার্মেটিভ, অতএব আমরা এখানে কি করব? নট যোগ করব। অর্থাৎ নট ছিল না, অতএব আমাদের নট নিতে হবে। সাবজেক্ট দেওয়া আছে হি, আমরা নিয়ে নিব হি। অতি সহজে আমরা এটা করে ফেললাম। অর্থাৎ যখন অক্সিলারি ভার্ব দেওয়া ছিল তখন আমরা উক্ত অক্সিলারি ভার্বটাকে আমরা করেছি, কিন্তু যখন অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না তখন এই সিস্টেম মেইনটেইন করে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স অনুসারে ডু, পাস্ট টেন্স অনুসারে ডিড। যেমন পরের বাক্যটা আমরা করলে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। এখানে বলা আছে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এই বাক্যটা এখানে অক্সিলারি ভার্ব নেই, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্লে এখানে প্রেজেন্ট টেন্স, ভার্ব হচ্ছে বি1 এ আছে প্রেজেন্ট টেন্স। তার মানে প্রেজেন্ট টেন্স অনুসারে আমরা কি নিব? ডু নিব। এই বাক্যে নট নাই, তাই আমরা এখানে নট দিব এবং সাবজেক্ট দেওয়া আছে উই, তাহলে আমরা এখানে সাবজেক্ট উই বসিয়ে দিব। অতি সহজে আমরা করে ফেললাম, উত্তরটা হবে ডন্ট উই। যেমন পরের বাক্যটা আমরা দেখি, যেমন রিনা স্যাং এ সং, রিনা স্যাং এ সং। এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এখানে আমাদের কি দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে স্যাং, অর্থাৎ সিং স্যাং, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে বি2, তার মানে হচ্ছে পাস্ট টেন্সে করা আছে। তাহলে আমরা এটা জানি, আমাদের যদি বাক্য পাস্ট টেন্সে করা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে সাহায্যকারী ক্রিয়া হিসেবে নিব ডিড। এখানে আমাদের নট নাই, অতএব বাক্যের মধ্যে কোনো নট নাই, অতএব আমরা এটাকে নট নিব, অর্থাৎ উত্তর হবে ডিড নট। সাবজেক্ট দেওয়া আছে রিনা, রিনা একজন মেয়ে, অর্থাৎ সেই অনুপাতে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব শি, তার মানে উত্তর হবে ডিড নট শি। এবং তারপরে আমরা দেওয়া আছে রেজা গট এ জব, এটা সিমিলার, একই রকম ভাবে তোমরা এটা ট্রাই করো দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো, যেখানে গট, এখানে গটটা হচ্ছে বি2, তার মানে পাস্ট টেন্সে দেওয়া আছে। পাস্ট টেন্স মানে হচ্ছে আমরা ডিড নেব, এখানেও নট নাই, আমরা নট নেব। এবং এখানে রিনার পরিবর্তে রেজা দেওয়া আছে, তার মানে হচ্ছে রেজা ছেলে, এই জন্য আমরা হি ব্যবহার করব। আগের উত্তরটা ছিল হচ্ছে ডিড নট শি, পরের উত্তরটা হবে ডিড নট হি, শুধু সাবজেক্টের কারণে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শি ওয়েন্ট
টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল ইস্টারডে, গতকাল। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, অতএব এখানে আমাদের অক্সিলারি ভার্ব বের করতে হবে টেন্স অনুসারে। যেমন শি ওয়েন্ট, সে গিয়েছিল, এখানে ওয়েন্ট মানে হচ্ছে গো এর পাস্ট টেন্স, গো ওয়েন্ট। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে, অর্থাৎ বি টু তে দেওয়া আছে। তো আমরা পাস্ট টেন্স অনুসারে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি নেই? ডিড নেই, এবং এই বাক্যেও আমাদের নট নেই, অতএব আমাদের নট নিতে হবে, অর্থাৎ ডিড নট। সাবজেক্ট আছে শি, অর্থাৎ উত্তর হবে ডিডন্ট শি। এবং সর্বশেষ প্রশ্ন আমাদের দেওয়া আছে শি টোল্ড মি দ্য ম্যাটার, অর্থাৎ এখানেও বলা আছে শি টোল্ড, অর্থাৎ এটা ভি টু তে দেওয়া আছে, অর্থাৎ পাস্ট টেন্স। পাস্ট টেন্স অনুসারে এবারও আমরা ডিড নেব, নট নাই তাই নট নেব, এবং শি সাবজেক্ট, অতএব আমরা এখানে শি বসিয়ে দিব, উত্তর হবে ডিড নট শি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা উইদাউট অক্সিলারি ভার্ব এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব কিছু শব্দ নিয়ে, যেমন কোন সেন্টেন্সে যদি হার্ডলি শব্দটা থাকে, সেলডম শব্দটা থাকে, ফিউ, লিটল, স্কার্সলি, সেলডম ইত্যাদি নেগেটিভ অর্থবোধক শব্দ থাকে, সেন্টেন্সটি নেগেটিভ অর্থবোধক হয় এবং তার জন্য ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হয়। অর্থাৎ আমরা জানি যে শুধু নো অথবা নট থাকলেই বাক্যটা নেগেটিভ হয়, কিন্তু এখানে কিছু শব্দ দেওয়া আছে, যেমন যেখানে হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, স্কার্সলি, এই শব্দগুলো নেগেটিভ। যদি এই শব্দগুলো কোনো বাক্যের মধ্যে থাকে, আমাদের প্রশ্নে থাকে, তাহলে ওই বাক্যটাকে নেগেটিভ ধরে নিতে হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে হি হার্ডলি ভিজিট আওয়ার হাউস। একটু খেয়াল করো তোমরা, যেমন এখানে বলা আছে হি হার্ডলি ভিজিট আওয়ার হাউস, এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই। প্রথমত আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে যেখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই বিধায় আমরা কি করব? টেন্স বিবেচনা করব। এখানে ভার্বের সাথে আমরা এস বা ইএস পাচ্ছি, অতএব আমরা সংক্ষেপে এটাকে আমরা কি লিখব? ডাজ লিখব। আমাদের নিয়ম অনুযায়ী যে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা ডাজ লিখব। তার মানে ডাজ লিখলাম। এইখানে বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটা তোমাদের উত্তর দিতে হবে। বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অবশ্যই তোমরা ধরতে পেরেছো, বাক্যটা অবশ্যই নেগেটিভ। অর্থাৎ যদি কখনো নো অথবা নট না থাকে, তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ হবে। কিন্তু যদি কখনো এই যে হার্ডলি, সেলডম, ফিউ, লিটল এই শব্দগুলো থাকে তাহলে এটা নো অথবা নটের সমসাময়িক, এটাকে নেগেটিভ ধরা হয়। অতএব এখানে হার্ডলি দেওয়া আছে, তার মানে এটা নেগেটিভ। তার মানে এখানে আমরা এবার নট যোগ করব না, এবং তারপরে আমরা চলে যাব সাবজেক্টে। সাবজেক্ট আছে হি, তার মানে উত্তরটা হবে ডাজ হি। তদ্রূপ ভাবে পরে তিনটা বাক্য দেওয়া আছে, তোমরা পরে তিনটা বাক্য মনোযোগ দিয়ে দেখবে। যেমন এখানে বলা আছে রঞ্জন হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ রঞ্জন হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস। এখানে বাক্যে আমাদের প্রথমে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। রঞ্জন হ্যাজ, এই যে আমাদের এখানে হ্যাজ অক্সিলারি ভার্বটি দেওয়া আছে, তার মানে যে অক্সিলারি ভার্বটি আছে সেই অক্সিলারি ভার্বটি আমরা সরাসরি বসিয়ে দিব। তার মানে এখানে হ্যাজ শব্দটা আমরা বসালাম। এবার আমাদের দেখতে হবে বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তার মানে এখানে দেওয়া আছে এ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ অল্প কিছু বন্ধু আছে, তার মানে ফিউ শব্দ দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করছে। তার মানে এখানে আমরা এবার আর নট যোগ করব না, কারণ বাক্যটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে। এবং সাবজেক্ট কি? রঞ্জন, রঞ্জন হচ্ছে ছেলে, অতএব ছেলে অনুসারে আমরা কি ব্যবহার করব? হি ব্যবহার করব। তার উত্তর হবে হ্যাজ হি। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার বাক্যে হি সেলডম কামস হিয়ার, হি সেলডম কামস হিয়ার। এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই। তো অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের টেন্স বিবেচনা করতে হবে। তাহলে আমরা টেন্স বিবেচনা করলে কি পাচ্ছি? যেমন কামস দেওয়া আছে এখানে, কামস অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস দেওয়া আছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস থাকে, এবং আমরা ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা ডাজ ব্যবহার করব, ডাজ। এই বাক্যে আমাদের নট আছে, অবশ্যই আছে। যেমন এখানে সেলডম, এই শব্দটা হচ্ছে নেগেটিভ, অতএব এখানে আমরা নট ব্যবহার করব না, এবং সাবজেক্ট হচ্ছে হি, উত্তর হবে ডাজ হি। এবং সর্বশেষ যে বাক্যটি আছে এই বাক্যটি তোমরা নিজেরা করবে, 1 মিনিটের মধ্যে করে নাও। ওকে, এখন আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দা পট। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে? ইজ। তাহলে আমরা যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটা ধরে নিলাম ইজ। এখানে বাক্যটা অ্যাফার্মেটিভ, হ্যাঁ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে বাক্যটা হচ্ছে নেগেটিভ, মানে এখানে আমাদের লিটল শব্দটা দেওয়া আছে যা দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে। তার মানে এখানে আমরা এবার
নট লিখবো না, কারণ বাক্যটা যেহেতু নেগেটিভ সেহেতু এখানে অ্যাফার্মেটিভ লিখতে হবে। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে দেয়ার, তাহলে উত্তর হবে দেয়ার, তাহলে ইজ দেয়ার, এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। আমরা বুঝতে পারলাম যে অক্সিলারি ভার্ব থাকলে উক্ত অক্সিলারি ভার্ব নিয়েই ট্যাগ কোশ্চেন করতে হয়, আর অক্সিলারি ভার্ব না থাকলে অক্সিলারি ভার্বকে আমাদের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স বিবেচনা করে তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব নিতে হয়। আর যদি কখনো হার্ডলি, সেলডম, ফিউ, লিটল এই শব্দগুলো থাকে তাহলে সেগুলো অ্যাফার্মেটিভের মতো দেখতে হলেও সেটা নেগেটিভ হয়। তাহলে এই পর্যায়ে আমরা 2 নাম্বার ধাপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যদি কখনো বাক্যের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ অনুজ্ঞাসূচক যে বাক্যটি, যেটা দ্বারা বোঝায় আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা এগুলোই বুঝি। ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ এগুলো যদি হয়, এই টাইপের বাক্যগুলো যদি হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে উইল ইউ, ক্যান ইউ, কুড ইউ, ক্যান্ট ইউ, অর্থাৎ তুমি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো আমরা সুবিধার্থে উইল ইউ শব্দটাই সবসময় ব্যবহার করব। আমি তোমাদেরকে সাজেস্ট করব সবসময় উইল ইউ শব্দটা ব্যবহার করার জন্য। কেন সেটা পরবর্তীতে বলছি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর উদাহরণ দেওয়া আছে, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এটা হচ্ছে আদেশমূলক বাক্য, যে আমি আমার ছোট ভাই বোনকে আদেশ করলাম, অথবা বাবা মা তোমাকে আদেশ করলো, আয় দরজা খোলো, তাহলে এটা আদেশমূলক বাক্য। এবং আমরা এখানে সরাসরি লিখে দিব উইল ইউ, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সেহেতু সরাসরি উইল ইউ, এখানে আর ডানে বামে তাকানোর কোনো দরকার নেই, ডিরেক্ট উইল ইউ। তারপরে দেওয়া আছে গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। এটা তুমি আদেশও বলতে পারো, অনুরোধও বলতে পারো। সেক্ষেত্রে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এখানে সেম উইল ইউ শব্দটা ব্যবহার করব। শাট দ্য উইন্ডো, জানলাটি বন্ধ করো, এখানেও আদেশ, অতএব এটাও আমরা উইল ইউ শব্দটা ব্যবহার করব। তারপরে দেওয়া আছে ওয়েট হিয়ার এ মোমেন্ট, এক মুহূর্ত অপেক্ষা করো, এটা হচ্ছে রিকোয়েস্ট হতে পারে, আদেশও হতে পারে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অতএব এখানেও আমরা উইল ইউ ব্যবহার করব। পুট ইট ইন রাইটিং, অর্থাৎ তুমি লিখতে থাকো, অর্থাৎ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানেও আমরা উইল ইউ শব্দটা ব্যবহার করব। শাট আপ, চুপ করো, এটা আদেশমূলক বাক্য, অর্থাৎ বেসিক্যালি শিক্ষক আমাদেরকে বলে যখন আমরা অনেক বেশি কথা বলি তখন এটাও আদেশমূলক বাক্য, এখানেও আমরা লিখে দিব উইল ইউ। তার মানে আমরা এতটুকু বুঝলাম যেখানে আদেশ হোক, উপদেশ হোক, অনুরোধ হোক, নিষেধ হোক, যাই হোক ইম্পারেটিভ সেন্টেন্স হলেই সেখানে আমরা উইল ইউ শব্দটা ব্যবহার করব। এ পর্যায়ে এখানে আমাদের ডন্ট যুক্ত কিছু শব্দ দেওয়া আছে, অর্থাৎ ডন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, অর্থাৎ এটা নিষেধমূলক বাক্য। কিন্তু আমাদেরকে সহজে চেনার উপায় হচ্ছে যদি কখনো বাক্যের প্রথমে ডু নট বা ডন্ট দ্বারা শুরু হয়, তার মানে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিব এবং উত্তর হিসেবে আমরা লিখে দিব উইল ইউ। এটা সহজে মনে রাখার বিষয় হচ্ছে ডু নট, বাক্যের প্রথমে যদি কখনো ডু নট থাকে তাহলেই ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সেই ক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব। যেমন হচ্ছে ডু নট মেক এ নয়েজ, গোলমাল করো না, এটা হচ্ছে নিষেধ করছে আমাকে, সেক্ষেত্রেও আমি উইল ইউ ব্যবহার করব। আর যদি তুমি মনে করো যে বাক্যের প্রথমে যখনই ডু নট থাকবে, যখনই বাক্যের প্রথমে ডু নট থাকবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সেক্ষেত্রে তুমি উইল ইউ অবশ্যই ব্যবহার করবে। যেমন এখানে হচ্ছে ডন্ট হেট দ্য পুর, তুমি ব্যবহার করবে উইল ইউ। ডন্ট টেল এ লাই, তুমি ব্যবহার করবে উইল ইউ। এই ছিল হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব লেটস অথবা লেটাস, অর্থাৎ বাক্যটা যেভাবেই থাক, শব্দটা যেভাবেই থাক, অর্থাৎ লেটস এটা দ্বারা অথবা লেটাস কথাটা একই, এবং উত্তরে আমরা লিখবো হচ্ছে শ্যালই, অর্থাৎ এটা দ্বারা যদি কখনো প্রস্তাব করা বোঝায়, অর্থাৎ এটা দ্বারা লেটস অথবা লেটাস দ্বারা সবসময় প্রস্তাব করা বোঝায়, এবং যখনই প্রস্তাব করা বোঝাবে তখনই আমরা উত্তরে লিখবো শ্যালই। যেমন এখানে বলা আছে লেটস ডু দ্য ওয়ার্ক, চলো আমরা কাজটি করি, তার মানে আমরা উত্তর লিখবো শ্যালই। অর্থাৎ আমি যদি এটাকে সংক্ষেপে বলি, যদি কখনো বাক্যের মধ্যে লেট অথবা লেটাস শব্দটা যোগ করা থাকে তাহলে তুমি একদম নির্দ্বিধায় সেখানে শ্যালই কথাগুলো বসিয়ে দিবে, একদম মুখস্থ, একদম মুখস্থ, তোমরা জাস্ট শ্যালই শব্দটা বসিয়ে দিবে, তাহলে তোমার ট্যাগ কোশ্চেনটি হয়ে যাবে। যখনই লেট অথবা লেটাস শব্দটা থাকবে তখনই তুমি শ্যালই কথা বসিয়ে দিবে। এবং যদি কখনো লেট আস ছাড়া, লেট হিম, লেট হার, লেট দেম এই কথাগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের নাই উইল ইউ শব্দটা ব্যবহার করবে। যেমন আমরা এই যে প্রথমে যে শব্দগুলো করেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স
অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ। সেক্ষেত্রে যেমন আমরা উইল ইউ ব্যবহার করেছি, তেমনি ভাবে লেট হিম, লেট হার, লেট দেম এগুলো যদি থাকে, অর্থাৎ লেট আস ছাড়াই, যেখানে লেট আস ছাড়া লেট দিয়ে যাই মনে তাই থাক, সেক্ষেত্রে তুমি উইল ইউ ব্যবহার করবে। শুধুমাত্র লেট আসের ক্ষেত্রেই শ্যাল উইল। যেমন এখানে লেট দেম ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করতে দাও, এখানেও আমরা লিখবো উইল ইউ। আমাদের কি হলো না হলো এটা বিবেচনা করার দরকার নেই, ডিরেক্ট আমরা লিখে দিব উইল ইউ। লেট মি গো, আমাকে যেতে দাও, এখানেও আমরা লিখে দিব উইল ইউ। সবকিছুতেই আমরা ইম্পারেটিভ অনুসারে আমরা উইল ইউ লিখে দিব। লেট দেম প্লে নাও, আমরা লিখে দিব উইল ইউ। লেট হিম কাম ইন, তাকে ভেতরে আসতে দাও, আমরা লিখে দিব উইল ইউ। এই ছিল হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ এগুলো যদি হয় তাহলে আমরা উইল ইউ লিখবো। লেটের সাথে যে যা খুশি তাই থাক, সেক্ষেত্রেও আমরা উইল ইউ লিখবো। শুধু লেটের সাথে যখন আস থাকবে অথবা লেটস থাকবে তখন শুধুমাত্র আমরা শ্যাল উই ব্যবহার করব, আর সব জায়গায় উইল ইউ ব্যবহার করব। আচ্ছা, এই পর্যায়ে আমরা আলোচনা করব সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, যেমন হচ্ছে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, তাহলে সেক্ষেত্রে এইগুলোর পরিবর্তে সাবজেক্ট যেহেতু বস্তুবাচক, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট। যেমন নাথিং ইজ সার্টেন, নাথিং কোনো কিছুই না, এটা হচ্ছে বস্তুবাচক, এবং এখানে অক্সিলারি ভার্ব আমাদের দেওয়া আছে ইজ, অতএব আমরা এখানে অক্সিলারি ভার্ব স্বরূপ ব্যবহার করব ইজ। নাথিং কিছুই না, এটা কিন্তু নেগেটিভ শব্দ, অতএব এখানে আমরা কিন্তু নট ব্যবহার করব না। আর যেহেতু আমাদের নাথিং বস্তুবাচক, তাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট, মানে উত্তরটা হবে ইজ ইট। শিক্ষার্থী বন্ধুরা, আমি বিষয়টা আবার রিপিট করতেছি, অর্থাৎ নাথিং ইজ সার্টেন, এইখানে ইজ শব্দটি হচ্ছে অক্সিলারি ভার্ব, অতএব যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বটা আমরা যথারীতি বসিয়ে দিব। তাহলে ইজ শব্দটাকে নিয়ে আমরা বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে নাথিং, অর্থাৎ নাথিং এর কিন্তু এখানে আমাদের কি আছে, নো আছে, প্রথমে নো দেওয়া আছে। নো, নো মানে কি, কিছুই না, নেগেটিভ শব্দ। তার মানে এটা নেগেটিভ মানে কি, আমরা এখানে নট যুক্ত করব না। যখনই নেগেটিভ থাকবে তখনই আমরা নট যুক্ত করব না, অতএব আমরা নট নেইনি। এবং নাথিং বস্তুবাচক, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এগুলো সবই বস্তুবাচক, এবং যখনই এগুলো থাকবে তখনই আমরা সেখানে ইট ব্যবহার করব। তার মানে উত্তরটা হবে ইজ ইট। যেমন এখানে দেওয়া আছে এভরিথিং, সবকিছু, তার মানে এটা বস্তুবাচক, অবশ্যই এটার পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। ওয়াজ লস্ট, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ, তাহলে আমরা এখানে কি নিব, অক্সিলারি ভার্বটাকে ধরে নিব ওয়াজ, এবং এখানে আমাদের নট নেই, অতএব আমাদের এখানে নট নিতে হবে, অর্থাৎ ওয়াজ নট। আর সাবজেক্ট আছে এভরিথিং বস্তুবাচক অনুসারে আমরা কি নিব, ইট, অর্থাৎ ওয়াজ নট ইট। এবং তারপরে দেওয়া আছে সামথিং ইজ বেটার দেন নাথিং, অর্থাৎ এখানে আমাদের অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে ইজ, তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে নিব ইজ। এখানে আমাদের নট নেই, অর্থাৎ সামথিং ইজ বেটার দেন নাথিং, নট নেই, আমরা এখানে নট নেব। এবং সামথিং কোনো কিছুই না, কোনো কিছু, সামথিং বস্তুবাচক, অতএব এখানে আমরা নিব ইট, অর্থাৎ এখানে উত্তর হবে ইজ নট ইট। কিন্তু যদি কখনো বস্তুবাচক না হয়ে ব্যক্তিবাচক হয়, সেক্ষেত্রে যেমন এভরিবডি, সামবডি, এনিবডি, everyone, someone, anyone, nobody, none, all, one, no one, এই শব্দগুলো থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে সবই ব্যক্তিবাচক। অর্থাৎ এই ব্যক্তিবাচক শব্দ যদি হয়, সেক্ষেত্রে আমরা এগুলোর পরিবর্তে ব্যবহার করব দে। অর্থাৎ যখনই বস্তুবাচক হবে তখন আমরা তার পরিবর্তে ব্যবহার করব ইট, আর যখনই ব্যক্তিবাচক হবে তখনই তার পরিবর্তে আমরা ব্যবহার করব দে। যেমন এখানে দেওয়া আছে সামবডি, অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তিবাচক, সামবডি এটা হচ্ছে ব্যক্তিবাচক, এবং এর পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে দে, অর্থাৎ ব্যক্তিবাচক অনুসারে দে। আর এখানে দেওয়া আছে কেম হিয়ার, এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, অতএব আমাদেরকে টেন্স বিবেচনা করতে হবে। ভার্ব দেওয়া আছে কাম, কেম, অর্থাৎ ভার্ব হচ্ছে বি টু তে, অর্থাৎ পাস্ট টেন্স অনুসারে আমরা নিব হচ্ছে ডিড, এখানে নট নাই, তাই আমরা নট যোগ করব, উত্তর হবে ডিড নট। আর এভরিবডি, সামবডি, অর্থাৎ এটা ব্যক্তিবাচক ছিল তাই ব্যবহার করেছি দে, উত্তর হবে ডিড নট দে। তদ্রূপ ভাবে এনিবডি ক্যান ডু দিস, এখানে আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান, তাহলে আমরা ক্যান শব্দটাকে নিব ক্যান, এখানে আমাদের নট নেই, অতএব আমাদেরকে নট যোগ করতে হবে, তাহলে ক্যান্ট। আর এনিবডি এটা হচ্ছে ব্যক্তিবাচক অনুসারে আমরা ব্যবহার করব দে, তাহলে উত্তর হবে ক্যান্ট দে। পরে দেওয়া আছে এভরিওয়ান হ্যাজ, এখানে আমাদের হ্যাজ দেওয়া আছে, তাহলে অক্সিলারি ভার্বটা আমরা কি নিব, হ্যাজ নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এই বাক্যটা একটু ভিন্ন রকম হবে, আমি প্রথমে যথারীতি করার চেষ্টা করছি। এখানে হ্যাজ দেওয়া আছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা হ্যাজটাকেই নিলাম হ্যাজ। এই বাক্যে আমাদের কি নাই, নট নাই, তাহলে আমরা নট নিব।
নট নিলাম, তাহলে উত্তর হলো হ্যাজ নট। আর এভরি ওয়ান তার মানে হচ্ছে এটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক অনুসারে আমরা নিব হচ্ছে দে, তাহলে উত্তর হবে হ্যাজ নট দে। তুমি যদি এই বাক্যটা এইভাবে উত্তর করো তাহলে তোমার বাক্যটা ভুল হবে। কারণ হচ্ছে যেমন আমরা দে সাবজেক্ট লিখি এবং দে সাবজেক্টের সাথে কখনোই আমরা হ্যাজ লিখি না। যেমন আমরা যদি একটু আলোচনা করি, যেমন দে, দের সাথে আমরা সবসময় কি লিখি? হ্যাভ লিখি। দের সাথে আমরা কখনোই কি লিখি না? হ্যাজ লিখি না। অর্থাৎ দেটা হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা আমরা লিখি না, তার মানে আমরা কি লিখি? হ্যাভ লিখি। তো এখানে আমাদের অক্সিলারি ভার্ব হ্যাজ দেওয়া আছে, অর্থাৎ সিঙ্গুলার দেওয়া আছে, কিন্তু আমরা যখন উত্তর করব তখন আমরা উত্তরটা হ্যাজ করতে পারবো না, আমাদের উত্তর করতে হবে হ্যাভ, অর্থাৎ হ্যাজ সিঙ্গুলারকে পরিবর্তন করে আমাদের লিখতে হবে হ্যাভ। তাহলে উত্তরটা কি হবে? হ্যাভ নট দে। এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটা ট্যাগ কোশ্চেন, অর্থাৎ আমাদের এসএসসি পরীক্ষাতে বা এইচএসসি পরীক্ষাতে এই ধরনের শব্দগুলো একটু বেশি আসে পরীক্ষাতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল রাখবে, এটা মনোযোগ দিয়ে বুঝতে হবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অক্সিলারি ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্বও প্লুরাল হবে। তারপরে আমাদের বলা আছে সামওয়ান উইল গো দেয়ার, তাহলে এখানে অক্সিলারি ভার্ব গো অক্সিলারি ভার্ব উইল দেওয়া আছে, সামওয়ান উইল গো দেয়ার অক্সিলারি ভার্ব উইল দেওয়া আছে, তাহলে আমরা এখানে উইল নিব। আর যেহেতু আমাদের এখানে নট নাই সেহেতু আমাদের নট নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা উইল কে আর উইল লিখতে পারবো না, আমরা আমাদের লিখতে হবে ওন্ট, অর্থাৎ ওন্ট আর দে, তাহলে আমাদের বাক্যটা হবে ওন্ট দে। এটা আমাদেরকে যেমন হচ্ছে আমরা ইজের ক্ষেত্রে নট করলে আমরা করি হচ্ছে ইজন্ট, কিন্তু আমরা যদি উইলের সাথে নট করি সেক্ষেত্রে আমরা উইল নট লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে ওন্ট। যদি আমরা শ্যালের সাথে নট করি সেক্ষেত্রে আমাদের লিখতে হবে শ্যান্ট, এবং আমরা যদি কখনো এম এর সাথে নট করি সেক্ষেত্রে আমাদের লিখতে হবে আরন্ট। এই কয়েকটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু নোট করে নাও, অর্থাৎ ইজের সাথে নট করলে যথারীতি ইজ নট বসে, কিন্তু উইলের সাথে নট করলে উইল নট বসে না, এটা ওন্ট হয়ে যায়। শ্যালের সাথে নট করলে শ্যান্ট হয়ে যায়, এবং এম এর সাথে নট করলে আরন্ট হয়ে যায়। তারপরে হচ্ছে এভরিওয়ান মে অ্যান্সার, এখানে হচ্ছে মে হচ্ছে অক্সিলারি ভার্ব, তো আমরা এখানে অক্সিলারি ভার্ব স্বরূপ মে শব্দটা নিব। তারপরে হচ্ছে এখানে নট নাই, আমরা মে নট করব, এবং সাবজেক্ট হচ্ছে প্লুরাল ব্যক্তিবাচক, অতএব দে নিব। নোবডি ফোন্ট, অর্থাৎ কেউ ফোন দেয়নি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমাদের পাস্ট টেন্স দেওয়া আছে ইডি, অর্থাৎ পাস্ট টেন্স অনুসারে আমরা নিব হচ্ছে ডিড। এখানে নোবডি নেগেটিভ শব্দ দেওয়া আছে, অতএব আমরা নট যুক্ত করব না, কিন্তু নোবডি ব্যক্তিবাচক, তাই আমরা এখানে দে লিখবো, উত্তরটা হবে ডিড দে। তারপর হচ্ছে নান ক্যান হেল্প ইউ, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান, আমরা ক্যান শব্দটা নিব। এখানে আমাদের নেগেটিভ দেওয়া আছে নান, এই শব্দটা নেগেটিভ, অতএব আমরা নট নিব না, কিন্তু নান প্লুরাল, তাই আমরা এখানে দে শব্দটা লিখবো ব্যক্তিবাচক, এই জন্য উত্তর হবে ক্যান দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। অতঃপর কোনো সমস্যা হলে, তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের পুনরায় বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।